আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা, প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী 18,57,000। দেশে আসছে আরও 5 জাহাজ ডিজেল। মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসিএসপিদের নতুন নির্দেশনা। বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তারা করা হচ্ছে যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে ছুরিকাঘাত। সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান। জ্বালানি নিয়ে সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই, বিরোধী দলীয় নেতা। জেদ্দায় পৌঁছেছেন 12,855 হজযাত্রী। শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা বাতিল, আসছে সরকারি এমসিকিউ ও ভাইবা পদ্ধতি। নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সমতায় বাংলাদেশ। এবং সৌদির আপত্তিতে 1.5 বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতি দিলেও কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার 21 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় এবার মোট শিক্ষার্থী 18,57,344 জন। সোমবার 20 এপ্রিল সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন একথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। মাহদি আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। দেশের জ্বালানি চাহিদা পূরণে বড় আকারে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে প্রায় 1,33,000 টন ডিজেল এবং 32,000 টন জেট ফুয়েল নিয়ে 5টি জাহাজ দেশে পৌঁছেছে। সোমবার সকালে ওমান থেকে 35,000 টন এবং দুপুরে মালয়েশিয়া থেকে 33,000 টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। একই দিনে বিকেলে ভারত থেকে আরও 33,000 টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ আসার কথা রয়েছে। জাহাজগুলো স্থানীয় এজেন্ট প্রাইস শিপিং লাইনের কর্মকর্তারা জানান, জ্বালানি সংকট বিবেচনায় দ্রুত খালাস কার্যক্রম পরিচালনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজ ফেরার পরপরই তেল খালাস শুরু করার জন্য আগে লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এর আগে গত সপ্তাহে 4টি জাহাজে প্রায় 1,36,000 টন জ্বালানি তেল দেশে আসে, যার খালাস এখনও চলমান রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য প্রোটোকল সংক্রান্ত নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে কিছু শিথিলতা আনা হয়েছে। তবে এ কারণে ডিসি বা এসপিকে তাদের নির্ধারিত সরকারি সফর বাতিল বা পরিবর্তন করতে হবে না। যদি ডিসি বা এসপি জেলা সদরে উপস্থিত না থাকেন, তাহলে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী বিশেষভাবে চাইলে ডিসি বা এসপির নিজ সফরসূচি বাতিল করে উপস্থিত থাকবেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এ সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নতুন এই নির্দেশনা 2024 সালের 27 আগস্ট জারি করা পূর্বের নির্দেশনার পরিবর্তে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের বিদেশ গমন ও দেশে ফেরার সময় মন্ত্রণালয় বা বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরকালে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তন স্থলে মন্ত্রণালয় বা বিভাগীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর একান্ত সচিব উপস্থিত থাকবেন। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস ও লঞ্চের ভাড়ার সমন্বয়ের উদ্যোগের মধ্যে প্রভাবশালী মালিক সমিতিগুলোর বিরুদ্ধে একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর পায়তারার অভিযোগ উঠেছে। যাত্রীদের প্রতিনিধিত্ব ও দর কষাকষি বাদ দিয়ে ভাড়া নির্ধারণের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। মহাসচিব বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়তে পারে, এটি স্বাভাবিক। তবে মালিক সমিতিগুলো সরকারের কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে যাত্রীদের প্রতিনিধিত্ব ছাড়াই ভাড়া নির্ধারণের চেষ্টা করছে, যা ভোক্তা অধিকার পরিপন্থী। জনস্বার্থে ভাড়া নির্ধারণের বিষয়টি কেন গোপন করা হবে, কেন তা গণমাধ্যম থেকে আড়াল করা হবে, প্রশ্ন তোলেন তিনি। রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতাল
হাসপাতালে টেন্ডার দেওয়ার জন্য বিদেশি নম্বর থেকে হুমকি এবং বাসায় ফেরার পথে হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমেদ হোসেনকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানা পরিদর্শক মোহাম্মদ মেহেদী হাসান। তিনি জানান, আহত উপপরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল একটি চক্র। আজ ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গুলিতে তাকে ভয় দেখানোর জন্য পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুই যুবক। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং আসামিদের ধরার চেষ্টা চলছে। 4 দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, রবিবার তিনি মালয়েশিয়া সফরে গেছেন। সেনাবাহিনী প্রধান সোমবার প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া 2026 এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এই প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হয়েছে। দেশে জ্বালানি নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার জাতীয় সংসদের অধিবেশনের মাঝে তিনি মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানি সমস্যা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে। এখানে সবাই মিলে এই সমস্যার সমাধানে আসতে হবে। তিনি আরও বলেন, বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি তেল নিয়ে যে বিবৃতি দিয়েছেন বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। এবছর হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট 12,855 জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 12টি ফ্লাইটে 4,974 জন, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এর 12টি ফ্লাইটে 4,657 জন এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসের 8টি ফ্লাইটে 3,224 জন হজযাত্রী সৌদি আরব গেছেন। তিনি জানান, সৌদি আরবে মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের 25টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন দিয়েছে এবং আইটি হেল্প ডেস্কগুলো হজযাত্রীদের 630টি সেবা সহায়তা দিয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের মতো আলাদা নিবন্ধন সনদ পরীক্ষার প্রয়োজন থাকছে না। এর পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখান থেকে প্রার্থী বাছাই করা হবে। নতুন পদ্ধতিতে আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। প্রথম ধাপে তাদের বহু নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। 2 ধাপ সফলভাবে সম্পন্ন করলে প্রার্থীকে চূড়ান্তভাবে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। 87 বল হাতে রেখে জিতল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেটে জিতে 3 ম্যাচের সিরিজ 1-1 ব্যবধানে সমতায় বাংলাদেশ। আজ শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে 87 বল হাতে রেখে জিতল বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 25 বলে 8 এবং তাওহিদ হৃদয় 31 বলে 30 রানে অপরাজিত ছিল। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন 32 রানে জুটি গড়ে জেতান দুজন। নিউজিল্যান্ডের 198 রান তাড়ায় 4 ওভারের মধ্যে 21 রানে সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে 110 রানে জুটি করেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন। 76 রান করেন তানজিদ, নাজমুল 50 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। বলের হিসাবে ওয়ানডেতে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। সৌদি আরবের আপত্তিতে 1.5 বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্র একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সৌদি আরব $1.5 বিলিয়ন একটি চুক্তি নিয়ে আপত্তি এবং অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছে। এর ফলে সুদানের কাছে অস্ত্র ও যুদ্ধ বিমান সরবরাহের একটি চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 3 বছর ধরে চলমান সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সংঘাত বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে। একই সঙ্গে এটি বিদেশি স্বার্থে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং লোহিত সাগর তীরবর্তী এই সোনা সমৃদ্ধ দেশটির ভাঙনের ঝুঁকি তৈরি করেছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।